মাইকেল মধুসূদন দত্তের সাহিত্য জীবনের শেষ পর্যায়টা ছিল এক কথায় বৈপ্লবিক। ভাবুন তো, ঠিক সেই সময়ে তার লেখা দুটো রচনা বাংলা সাহিত্যের জন্য দুটো সম্পূর্ণ নতুন পথের দরজা খুলে দিয়েছিল। আজ আমরা সেই দুটো যুগান্তকারী কাজ নিয়েই কথা বলবো। আচ্ছা, মূল আলোচনায় যাওয়ার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। একজন কবি কিভাবে তার নিজের শেকড় থেকে এত দূরে গিয়েও নিজের ভাষার সেরা রত্নটা খুঁজে পান? মধুসূদনের জীবনটাই তো ছিল এরকম একটা অদ্ভুত বিরোধাভাসে ভরা। ভাবা যায় তিনি নিজের দেশ, নিজের ভাষা থেকে হাজার হাজার মাইল দূরে ফ্রান্সে বসেছেন, সঙ্গে চরম অর্থকষ্ট। আর ঠিক তখনই তার কলম থেকে বেরিয়ে আসছে বাংলা ভাষার কিছু সেরা লেখা। ব্যাপারটা সত্যি অবাক করার মতো, তাই না? হ্যাঁ, তার শেষ জীবনের এই দুই কীর্তি, মানে এই সময় তিনি দুটো যুগান্তকারী কাজ করে ফেলেন। একটা হলো চতুর্দশপদী কবিতাবলী আর অন্যটা হেক্টর বধ। দেখুন, একটা ছিল কবিতার এক্কেবারে নতুন একটা রূপ, আর অন্যটা ওটা গদ্যের জন্য একটা নতুন দিগন্ত খুলে দিল। মানে দুটো কাজ কিন্তু একদম আলাদা, কিন্তু বাংলা সাহিত্যের ভবিষ্যতের জন্য দুটোই ছিল ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলুন প্রথমে কবিতায় তার স্বদেশ প্রত্যাবর্তনের গল্পটা শুনি, মানে চতুর্দশপদী কবিতাবলীর কথা বলছি। এই কাব্যগ্রন্থটা ছিল, বলতে পারেন, এক অর্থে তার মনে মনে দেশে ফেরা। ওই যে দূরপ্রবাসের কষ্ট, একাকিত্ব আর দেশের জন্য যে একটা তীব্র টান, সেখান থেকেই কিন্তু জন্ম নিয়েছিল এই কবিতাগুলো। ব্যাপারটা ভাবলেই কিন্তু আশ্চর্য হতে হয়। মানুষটা শারীরিকভাবে বসে আছেন ফ্রান্সে, কিন্তু তার মন, তার আত্মা ফিরে এসেছে বাংলায়। বাংলার নদী, বাংলার প্রকৃতি, নিজের ভাষার কাছে। তাই তো তার লেখার মূল বিষয়বস্তুই হয়ে উঠল স্বদেশ আর নিজের ভাষার প্রতি গভীর ভালোবাসা। আর এই যে মনের ভাব, এই যে আকুতি, এটা প্রকাশ করার জন্য তিনি একটা একেবারে নতুন ফর্ম বেছে নিলেন, সনেট বা চতুর্দশপদী কবিতা। আসলে ইতালির কবি পেত্রার্কের লেখা পড়ে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন, আর বাংলা সাহিত্যে তিনি প্রথমবার এই ফর্মটা নিয়ে এলেন। মানে সেই যে ১৪ লাইনের কবিতা আর প্রত্যেক লাইনে ১৪টা করে অক্ষর, এটা তারই অবদান। এখন প্রশ্ন হল, এই কবিতাগুলোতে ঠিক কী ছিল? ছিল দেশের জন্য একটা তীব্র আকুতি, ছিল বাংলা ভাষার প্রতি গভীর মমতা, আর ছিল কাশিরাম দাস বা কৃত্তিবাস ওঝার মতো আমাদের প্রাচীন কবিদের প্রতি অসম্ভব শ্রদ্ধা। এক কথায় বলতে গেলে এই বইটা ছিল তার শেকড়ে ফিরে আসার একটা কাব্যিক দলিল। যেমন ধরুন তার বিখ্যাত কপোতাক্ষ নদ কবিতাটা। লাইনগুলো শুনলেই ভেতরের অবস্থাটা বোঝা যায়। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। ভাবুন একবার, ফ্রান্সে বসে আছেন আর মনে পড়ছে শৈশবে সেই নদীটার কথা। সেই নদীর জন্য তার মন কেমন পুড়ছে, স্মৃতিটা যেন হৃদয়ে গেঁথে গেছে। আবার দেখুন, বঙ্গভাষা কবিতায় তিনি যেন একটা ভুল স্বীকার করছেন, একটা পশ্চাতাপের সুর। বলছেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবজ্ঞা করিয়া। মানে বাংলার ভাণ্ডারে এত মণিমুক্ত থাকতেও তিনি অবোধের মতো বিদেশি ভাষার পেছনে ছুটেছিলেন। এই যে গভীর উপলব্ধিটা, এটাই কিন্তু তার সাহিত্যিক জীবনের একটা বিরাট টার্নিং পয়েন্ট ছিল। তো এই তো গেল কবিতার কথা, কিন্তু মধুসূদন তো এখানেই থেমে থাকার পাত্র নন। তিনি একই সঙ্গে গদ্য নিয়েও একটা অসাধারণ পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলেন। আর তার ফল কি? ফল হল হেক্টর বধ। গদ্যে যেন তিনি মহাকাব্যের প্রতিধ্বনি নিয়ে এলেন। এখানে একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, এটা কিন্তু হোমারের ইলিয়াডের হুবহু অনুবাদ ছিল না, একদমই না। বরং তিনি ওই মহাকাব্যের মূল গল্পটাকে ভিত্তি করে একেবারে নতুনভাবে বাংলা গদ্যে সেটাকে রিইম্যাজিন করেছেন, বা বলা যায় নতুন করে সাজিয়েছেন। তার লক্ষ্যটা ছিল পরিষ্কার। তিনি দেখাতে চেয়েছিলেন যে বাংলা গদ্যের জোর, তার শক্তি কবিতার চেয়ে একটুও কম নয়। তো এই গল্পের একেবারে কেন্দ্রে কে আছেন? আছেন ট্রয়ের রাজকুমার, সেই ট্র্যাজিক হিরো হেক্টর। তার মুখোমুখি দাঁড়িয়ে গ্রিক বীর অ্যাকেলিস, আর তাদেরকে ঘিরে আবর্তিত হচ্ছে বাকি চরিত্রগুলো। হেক্টরের স্ত্রী অ্যান্ড্রোমাকি, তার বৃদ্ধ বাবা মা। আসলে এই চরিত্রগুলোর ভেতরের যে দ্বন্দ্ব, নিয়তির কাছে তাদের যে অসহায়ত্ব, সেটাই এই লেখাকে একটা মহাকাব্যিক ট্র্যাজেডির মাত্রা দিয়েছে। আর ঠিক এই জায়গাতে মধুসূদনের আসল জাদুটা তিনি প্রমাণ করে ছাড়লেন যে গদ্য মানে শুধু সাধারণ কথাবার্তা নয়, মামুলি বিষয় নয়, না, গদ্যের মধ্যেও মহাকাব্যের মতো বিশাল গম্ভীর আবেগ আর ঐশ্বর্য ধারণ করার ক্ষমতা আছে। এটা একটা যুগান্তকারী ভাবনা ছিল। হেক্টরের মুখে এই কথাগুলো শুনুন, যা তিনি তার স্ত্রীকে বলছেন। হে প্রিয়ে, বীরের ধর্ম যুদ্ধে মরা, পলায়ন করা নহে। অদৃষ্টে যাহা আছে তাহা খণ্ডন করা কাহারও সাধ্য নাই।
এই কথাগুলোর মধ্যেই যেন পুরো গল্পের আত্মাটা লুকিয়ে আছে। একদিকে বীরত্ব, কর্তব্যবোধ, আর অন্যদিকে ভাগ্যের কাছে মানুষের অসহায়ত্ব। কি অসাধারণ একটা মিশ্রণ! এই একটা লাইনই যেন পুরো লেখার ট্র্যাজিক সুরটাকে ধরিয়ে দেয়। তাহলে এতক্ষণ যে দুটো রচনার কথা বললাম, এই দুটোকে যদি আমরা পাশাপাশি রাখি, কি দেখতে পাই? দেখতে পাই আধুনিকতার দুটো পথ। মানে বাংলা সাহিত্যে আধুনিকতার দুটো একদম আলাদা কিন্তু সমান শক্তিশালী পথের জন্ম হচ্ছে ঠিক এই সময়। ব্যাপারটা খুব মজার। একদিকে দেখুন চতুর্দশপদী কবিতা বলি। এটা কি? এটা কবিতা, সনেট। এর বিষয়বস্তু খুব ব্যক্তিগত, নিজের ভেতরের কথা, দেশের প্রতি ভালোবাসা, মানে বাংলা কবিতায় একটা নতুন ফর্ম নিয়ে এলেন তিনি। আর অন্যদিকে আছে হেক্টরবধ। এটা আবার গদ্য। এর বিষয়বস্তু মহাকাব্যিক, পৌরাণিক, ট্র্যাজিক। আর এর মাধ্যমে তিনি গদ্যের জন্য একটা নতুন সম্ভাবনার দরজা খুলে দিলেন। মানে একটা হচ্ছে নিজের ভেতরের দিকে যাত্রা, আর একটা হলো বাইরের বিশাল জগতের বিস্তার। একটা কবিতার আঙ্গিক নিয়ে পরীক্ষা, অন্যটা গদ্যের শক্তিকে আবিষ্কার। শেষে গিয়ে এই প্রশ্নটাই কিন্তু আমাদের ভাবতে বাধ্য করে, তাই না? যে একজন কবির মাত্র দুটো রচনা কিভাবে একটা গোটা ভাষার ভবিষ্যৎকে নির্ধারণ করে দিতে পারে। মধুসূদনের এই দুটো কাজ, এগুলো শুধু দুটো বই ছিল না, এগুলো ছিল বাংলা সাহিত্যের ভবিষ্যতের জন্য দুটো দিক নির্দেশিকা। একটা পথ দেখালো কিভাবে নিজের ভেতরের কথা, একান্ত অনুভূতির কথা কবিতায় বলা যায়, আর অন্য পথটা শেখালো কিভাবে বিশাল ক্যানভাসে মহৎ কাহিনীকে গদ্যের ভাষায় আঁকা যায়। আর এই দুটো পথ মিলেই তো আধুনিক বাংলা সাহিত্যের জন্ম।